আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি সালমা সুলতানা কুমিল্লা মডার্ন হাই স্কুলে অনলাইন ক্লাস থেকে বলছি। করোনা ভাইরাসের কারণে অনেক দিন তোমাদের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে না। ইতিমধ্যে আমাদের স্কুল থেকে প্রতিদিন অনলাইনে ক্লাস নেওয়া হচ্ছে। আমরা সাধ্যমতো চেষ্টা করছি তোমাদের সহায়তা করার। তো আজকে যে বিষয়টি নিয়ে আমি নবম দশম শ্রেণী শিক্ষার্থীদেরকে পড়াবো সেটা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র। শিক্ষার্থীরা তোমরা প্রত্যেকেই মূল বই, খাতা এবং কলম নিয়ে বসে যাও। শিক্ষার্থীরা আজকে আমি বাংলা দ্বিতীয় পত্রের যে বিষয়টা নিয়ে পড়াচ্ছি সেটা দেখো, তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের তৃতীয় পরিচ্ছেদ মানে হচ্ছে নত্ব ও সত্যবিধান, 31 নাম্বার পেজে কিন্তু উল্টালে তুমি দেখবে। তো দেখো, আমরা সবাই জানি আমাদের ভাষার বাংলা বর্ণমালায় আমাদের ন আছে দুটো, একটা হচ্ছে দন্তান্ন, একটা হচ্ছে মূর্ধন্য। কিন্তু কোথায় দন্তান্ন লিখতে হবে, কোন শব্দে মূর্ধন্য লিখতে হবে, অনেক সময় কিন্তু আমরা লিখতে পারি না। এই যে একটা একটা করে সমস্যার সমাধান আজকে আমরা করব, ঠিক আছে? তো ফার্স্টেই তুমি দেখো, এখানে আমি ফার্স্ট নিয়মটা লিখে রেখেছি। নিয়মটা কি আছে? রি, র, স, তারপর আছে রিকার, রেফ অথবা রফলা এবং ক্ষিয়। এরপরে কখনোই দন্তান্ন হবে না, মূর্ধন্য হবে। যদি তুমি আরো সহজ করে বুঝতে চাও, আমি কিন্তু এখানে তোমাদের জন্য মানে উদাহরণ দিয়ে রেখেছি। উদাহরণটার মধ্যে রি দিয়ে আছে, দেখো রি, র দিয়ে আছে রন, রণ, তারপর হচ্ছে ভাষণ, সেখানে মধ্যনাস্যের পরে মূর্ধন্য, তৃণ, রি পরে মূর্ধন্য, বর্ণ, রেফের পরে মূর্ধন্য, প্রণয়, রফলার পরে মূর্ধন্য, কিছুক্ষণ, এখানে দেখো ক্ষীয়র পরে কিন্তু মূর্ধন্য। বুঝতে পেরেছ? শুধুমাত্র তুমি ওই জিনিসটাই মাথায় রাখবা, রি, র, স, রিকার, রেফ, রফলা এবং ক্ষীয়। এটার পরে কখনোই দন্তান্ন না বসে মূর্ধন্য বসবে। এবার চলে যাচ্ছি 2 নাম্বার নিয়মটাতে। 2 নাম্বার নিয়মটা একটু দেখো, রি, র, স, আবার রিকার আছে, রেফ আছে, রফলা আছে, ক্ষীয় আছে। এরপরে আছে স্বরবর্ণ, আছে ক বর্গ, আছে প বর্গ, আরো 4টা বর্ণ আছে, সেটা হচ্ছে অন্তস্তীয়, অন্তস্তীয় জ, হ আর অনুস্বার। এই বর্ণগুলোর একটা বর্ণ যদি বসে তাহলে এখানে অবশ্যই মূর্ধন্য হবে। তোমাদের বোঝার জন্য আমি এখানে কিছু উদাহরণ রেখেছি। যেমন রামায়ণ, যদি হিসাবটা তুমি র এর পরে ন নিতে চাও, কিন্তু এখানে কিন্তু হচ্ছে না। এখানে মাঝখানে 2টি বর্ণ আছে, বর্ণগুলো কি কি? ম, এই মটা ওই বর্গের, আমি একটু বুঝিয়ে দিব। আর অন্তস্তীয়, সেটাও কিন্তু এই 2 নাম্বার রুলস এর মধ্যে আছে। তোমাদেরকে যদি আলাদা করে বুঝাতে হয়, সেটা হচ্ছে তুমি জানো আমাদের বাংলা ভাষায় স্বরবর্ণ কয়টা আছে? 11টি। ক বর্গীয় বর্ণ কয়টি? 5টি। কি কি? ক, খ, গ, ঘ, ঙ। তারপর প বর্গীয় বর্ণ কয়টি? সেটাও 5টি, প, ফ, ব, ভ, ম। তারপর বর্ণগুলো তো আমি লিখে দিয়েছি, অন্তস্তীয় জ, অন্তস্তীয় হ আর অনুস্বার। দেখো, সবগুলি যোগ করলে হয় 25টি। 25টি একটাও যদি থাকে তারপরে 9টা অবশ্যই মূর্ধন্য হবে। ঠিক আছে? তোমাদের জন্য যে উদাহরণ দিয়েছি, উদাহরণে তুমি দেখো মটা পবর্গীয় এবং অন্তস্তীয় কিন্তু ওই 4টা বর্ণের মধ্যেই আছে, সেই জন্য কিন্তু এটা মূর্ধন্য হয়েছে। তারপর এখানে নারায়ণ আছে, এখানে কৃপণও আছে, এখানে শ্রবণও আছে, এখানে হরিণও আছে। সবকিছু কিন্তু আমাদের এই 2 নাম্বার রুলস এর মধ্যেই পড়তেছে, যে এই 25টা বর্ণের যে কোনো একটা আছে বলি, তারপরে হচ্ছে আবার 9টা মূর্ধন্য আসছে। চলে যাই 3 নাম্বারটাতে। 3 নাম্বারটা আছে রি, র, স, রিকার অথবা রেফ অথবা রফলা অথবা ক্ষীয়র পরে সেই স্বরবর্ণ অথবা ক বর্গীয়, প বর্গীয় অথবা অন্তস্তীয়, অন্তস্তীয় জ, হ, অনুস্বার। এই 25টার একটাও যদি না থাকে তাহলে সেখানে দন্তান্ন হবে। একটু দেখো উদাহরণটা, রসায়ন। দেখো, তুমি যদি ওই 2-3টাকে কিন্তু মিল পাবা, সেখানে র পাবা, অন্তস্তীয় পাবা, ন পাবা। নটা পরেই আসি, কিন্তু এই যে স, এই সটা কিন্তু আমাদের এই 25টার মধ্যে পড়ছে না। 25টার মধ্যে যে সটা আছে সেটা কিন্তু মধ্যনিয়ার স। সেম টু সেম রতন, তুমি দেখো র ঠিক আছে, ন পরে যাচ্ছি, কিন্তু দেখো মাঝখানে ত আছে। এই 25টার মধ্যে কিন্তু ত বর্গীয় বর্ণ নেই, এখানে দন্তাস্ব আর এখানে হচ্ছে ত। এই 2টার কারণে কিন্তু হয়ে গেছে দন্তান্ন। এবারে নিয়মটা দেখো, ট বর্গীয় বর্ণের সাথে সবসময় যুক্ত অবস্থায় বসে মূর্ধন্য। আমি যদি উদাহরণের দিকে তাকাই, উদাহরণ একটু দেখো,
যেটা আছে বন্টন, ঘন্টা, কণ্ঠ এবং হচ্ছে ঠান্ডা। কখনো কখনো কোনো কোনো শিক্ষার্থী এই জিনিসটা করে, এই যে যখন শব্দটা লেখা হয় তার উপরেই মাত্রা দিয়ে ফেলে, আর তখনই কিন্তু চোখের মধ্যে আমাদের মনে হয় সে বানানটা ভুল করেছে। কখনো মাত্রা দেওয়া যায় না, আমরা জানি মূর্ধন্যে কিন্তু অর্ধমাত্রা, সেখানে তোমরা যখন লিখবে তখন হিসাবটা ওইটাই করবা, ট বর্গীয় বর্ণের সাথে কখনোই দন্তান্ন হয় না মূর্ধন্য, অতএব কখনোই নয়ের উপরে মাত্রাটা থাকবে না। চলে যাই তারপরে নিয়মটা, ত বর্গীয় বর্ণের সাথে দন্তান্ন হয়। ত বর্গীয় বর্ণ কোনগুলো আছে? ত, থ, দ, ধ, দন্তান্ন। এই বর্ণগুলোর সাথে যুক্ত অবস্থায় সব সময় দন্তান্ন বসে। দেখো উদাহরণগুলো, তদন্ত, তুমি দেখো ত আছে সাথে, গ্রন্থ আবার থ আছে সাথে, আবার বন্ধু নয়ের সাথে ধ আছে, আবার দেখো দুরন্ত ত আছে, বন্দুক সেখানে হচ্ছে দ আছে, এবং সন্ধ্যা নয়ের সাথে ধ আছে। ত বর্গীয় 5টা বর্ণের যে কোনো একটাই কোনো সময় থাকলে এখানে মূর্ধন্য হবে না, দন্তান্ন হবে। এবার চলে আসি আমাদের বিদেশি শব্দে দন্তান্ন হয়। বিদেশি শব্দটা কি সেটা যদি জানার জন্য সেটা কিন্তু চলে আসতে হয় প্রথম পরিচ্ছেদ ভাষাতে। সেখানে উৎপত্তিগত দিক থেকে বাংলা ভাষাকে 5 ভাগে ভাগ করা হয়েছে: তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি। এই বিদেশি শব্দের যে ভান্ডার সেখানে কিন্তু একটা দুইটা ভাষার না, অনেক অনেক ভাষার। এর মধ্যে আমরা দেখতে পেয়েছি আরবি, দেখতে পেয়েছি ফরাসি, দেখতে পেয়েছি জাপানি, দেখতে পেয়েছি পর্তুগিজ, দেখতে পেয়েছি ওলন্দাজ, দেখতে পেয়েছি ইংরেজি, বিভিন্ন রকম ভাষা আছে। এই ভাষাগুলোর বাহিরের যে ভাষাগুলো বিদেশি ভাষায় কখন হচ্ছে মূর্ধন্য হবে না, দন্তান্ন হবে। তোমাদের বোঝার জন্য আমি এখানে কিছু উদাহরণ রেখেছি। দেখো, ইন্টারনেট ইংরেজি শব্দ, গ্রিন ইংরেজি শব্দ, জার্মান দেশের নাম, সেকেন্ড আমরা জানি আয়রন, এটাও ইংরেজি শব্দ। দেখো এখানে কখনোই হচ্ছে মূর্ধন্য বসবে না, দন্তান্ন বসবে। পরের নিয়মটা হচ্ছে বাংলা ক্রিয়াপদে দন্তান্ন হয়। বাংলায় পদ মূলত কত প্রকার? 2 প্রকার, একটা হচ্ছে নামপদ, একটা হচ্ছে ক্রিয়াপদ। সেই ক্রিয়াপদে কখনোই মূর্ধন্য বসবে না, দন্তান্ন বসবে। তো তোমাদের বোঝার জন্য ম্যাম কিছু উদাহরণ রেখেছি, যেমন করেন, মারেন, ধরেন, সবগুলো কিন্তু ক্রিয়াপদ, ক্রিয়াপদে দন্তান্নই বসবে। এবারে নিয়ম হচ্ছে সমাসগত শব্দে দন্তান্ন হয়। সমাসগত শব্দটা কি? সেটা হচ্ছে বড় একটা বাক্যকে সংক্ষেপ করে যখন একটা শব্দে পরিণত করা হয় তার নাম হচ্ছে সমাসবদ্ধ শব্দ। ঠিক আছে, তোমাদের বোঝার জন্য আমি কিছু উদাহরণ রেখেছি, যেমন অগ্রনায়ক, ত্রিনয়ন, মৃগনাভি, পরনিন্দা, সবগুলো কিন্তু আমার সমাসবদ্ধ শব্দ। ঠিক আছে, এখানে কখনোই মূর্ধন্য বসবে না, দন্তন্য বসবে। সবার লাস্টে যেটা আছে সেটা হচ্ছে খাঁটি বাংলা বা অতৎসম শব্দে দন্তান্ন বসে। আবারও চলে যাচ্ছে সেই ভাষা পরিচ্ছেদে, যেটা হচ্ছে 5টা উৎপত্তিগত থেকে যে 5 প্রকার ছিল সেটার মধ্যে একটা ছিল কিন্তু দেশি। এই দেশি শব্দ মানে হচ্ছে যারা অনেক অনেক আগের থেকেই এই উপমহাদেশে বসবাস করে আসছে তাদের কিছু শব্দ এখনো কিন্তু আমাদের বাংলা ভাষায় রয়ে গেছে। সাঁওতাল একটা সম্প্রদায় কিন্তু আমাদের মধ্যে এখনো আছে, সেটা হচ্ছে সাঁওতাল। তাদের কিছু কিছু শব্দ আমাদের বাংলা ভাষায় আমরা প্রতিনিয়ত ব্যবহার করছি। এখানে 3টা শব্দ আমি তোমাদের সুযোগের জন্য তৈরি করে দিয়েছি, সেটা হচ্ছে ধরন, গিন্নি, দর্শন। কেউ কেউ বলতে পারো ম্যাডাম দর্শন তো ক্রিয়াপদ। হ্যাঁ ক্রিয়াপদ, কিন্তু এই 3টেই কিন্তু আমাদের দেশি শব্দ বা এটাকে অতৎসম শব্দও বলা হয়। ঠিক আছে, এবার তোমাদের নত্যবিধানের 4 নাম্বার নিয়মটা ছিল কিছু কিছু শব্দে স্বভাবতই হচ্ছে মূর্ধন্য বসে। এই স্বভাবতই আরো নামে থাকতে পারে, যেমন হচ্ছে নিয়ম মানে না, পরিবর্তন হয় না, অথবা ব্যতিক্রম। যে নামেই থাকুক প্রশ্নের উত্তর কিন্তু ওই যে একটা কবিতা আঙ্গিকে যেটা দেওয়া হয়েছে। কবিতাটা পারো তো সবাই? একটু মনোযোগ দিলে কিন্তু সবাই পারো। কিভাবে জানে শুরু হয়েছে? চাণক্য মাণিক্য গণ বাণিজ্য লবণ মন বেনবিনা কঙ্কন কণিকা কল্যাণ শোণিত মণি স্থান গুণ পূর্ণ বেণী ফণি অনু বিপণী কণিকা আপন লাবণ্য বাণী নিপুণ ভণিতা পানি গৌণ কৌণ ভান পর্ণ শান চিক্কন নিক্কন তুন কফনি কণি বণিক গুণ গণনা পিনাক পণ্যবান। এটাই কবিতা। কিন্তু এই কবিতার ভিতরেই যে শব্দগুলো আছে 42টা শব্দ আছে, এই 42টা শব্দ কিন্তু কোনোভাবেই এগুলো পরিবর্তন করা যায় না। এগুলো মনোযোগ দিয়ে ধরলে সবকিছুই কিন্তু পারা যায়। ঠিক আছে, এইবারে যে বিষয়টাতে আসছি সেটা হচ্ছে সত্যবিধান। আমরা জানি বাংলা বর্ণমালায় স কিন্তু 3টা, একটা হচ্ছে
তালব্যস্য, একটা দন্তস্য, একটা হচ্ছে মূর্ধন্য ষ। ঠিক আছে, তো আমরা মূর্ধন্য ষ এর নিয়মগুলো একটু দেখি। প্রথম যে নিয়মটা আছে অনেকটা মিলে যাচ্ছে নত্যবিধানের সাথে, কিন্তু কিছু একটু নেই, যেটা হচ্ছে রি র স কিন্তু নেই, কারণ সত্যবিধানে পড়ছি। রিকার আছে, রেফ আছে, এরপরে সবসময় হচ্ছে মূর্ধন্য বসে। আমি নিয়ম অনুযায়ী কিছু উদাহরণ রেখেছি, যেমন হচ্ছে কৃষক, দেখো রিকার আছে, বর্ষা রেফ আছে, ঋষি রি আছে, বর্ষণ আবারও রেফ আছে। যখনই দেখা যাচ্ছে আমার নিয়ম অনুযায়ী আমি দিতে পারছি, তখনই মনে রাখবা এটা নিয়মটা সঠিক এবং লেখাটাও শুদ্ধ। ঠিক আছে, চলে আসছি দ্বিতীয়টা, যেটা হচ্ছে ই কারান্ত এবং উ কারান্ত উপসর্গের পরে সবসময় হচ্ছে মূর্ধন্য বসে। তোমাদের উপসর্গের কথা মনে আছে? 9 একটু মনে হয় পরেই পড়বে, কিন্তু 10th পড়ে ফেলেছে। ঠিক আছে, উপসর্গ কিন্তু অনেক রকম ভেদাভেদ আছে। এর মধ্যে রস ই এবং রসা উ আছে, এমন যদি উপসর্গ থাকে তারপরে যদি স আসে, সেই স অন্য কোনো স মানে শুধু মূর্ধন্য ষটা আসবে। যেমন উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি, যেমন অভি একটি উপসর্গ, দেখো এরপরে যে শেক আসছে, এই শেক কিন্তু তালিবর স হয় নাই, এটা কিন্তু দন্ত স হয় না, এটা কিন্তু মূর্ধন্য স হয়েছে। আবার অনু, এটা কিন্তু একটা উপসর্গ, সেটার পরে যে শটা আসছে সেটাও কিন্তু মূর্ধন্য সটাই আসছে। ঠিক আছে, এটাই তোমার মাথায় থাকবে। উপসর্গের পরে কোন উপসর্গ, সেটা রস্য ই কারান্ত বা রস্য উ কারান্ত উপসর্গের পরে সবসময় হচ্ছে মূর্ধন্য স বসবে। চলে যাই 3 নম্বর রুলসটাতে কি আছে। র ধ্বনির পরে যদি অ আ ভিন্ন অন্য স্বরধ্বনি থাকলে তার যে শটা হয় সেই শটা হচ্ছে মূর্ধন্য স। এবার আমি আবারও জিজ্ঞেস করছি, আমরা সবাই জানি আমাদের স্বর বর্ণ কয়টি বাংলায়, তাহলে 11টি বলবে। 11টির মধ্যে অ আ বিয়োগ করলে বাকি কয়টা থাকে? 9টা। 9টার যে কোনো একটা যদি থাকে তাহলে মনে রাখবা, তাহলে এখানে আসবে মূর্ধন্য স। উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি, যেমন দেখো রোষ। ঠিক আছে, রোষ তুমি দেখো এটা অ না আও না, সেম। এটা যেহেতু ওই অন্য স্বরধ্বনির সাথে আসছে, আমি নিয়মের মধ্যেই বলে দিয়েছি, যখন অ আ ভিন্ন অন্য স্বর থাকবে তারপরে অবশ্যই কিন্তু মূর্ধন্য স্বর আসবে। সেম টু সেম কোষ, এখানেও কিন্তু ওকার আছে। আমি দ্বিতীয়বার কথাটা বললাম না, তোমরা কিন্তু নিয়ম অনুযায়ী তুমি দেখবা যে এখানে রুলস অনুযায়ী কিন্তু নিয়ম অনুযায়ী কিন্তু আমি উদাহরণটা রেখেছি। চলে যাই তারপরেরটা। তারপর হচ্ছে ট বর্গীয় বর্ণের সাথে সবসময় কিন্তু মূর্ধন্য ষ যুক্ত অবস্থায় বসে। ট বর্গীয় বর্ণ মনে আছে? অবশ্যই। ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, এই 5টা বর্ণকে একত্রে বলা হয় ট বর্গীয় বর্ণ। ট বর্গীয় বর্ণের সাথে সবসময় যুক্ত অবস্থায় বসবে মূর্ধন্য ষ। যেমন আমি উদাহরণ রেখেছি, সৃষ্টি, দেখো কার সাথে যুক্ত আছে? টয়ের সাথে। বৃষ্টি, এটাও কিন্তু টয়ের সাথে। আবার বলিষ্ঠ, এটা কিন্তু ঠয়ের সাথে। তুমি শুধু মাথায় রাখবা, জাস্ট হচ্ছে যদি এটা ট বর্গীয় বর্ণ থাকে যুক্ত অবস্থায় সবসময় কিন্তু এখানে মূর্ধন্য ষ বসবে। এইবারে নিয়মটা হচ্ছে অ আ ভিন্ন অন্য স্বরধ্বনির পরে সবসময় হচ্ছে মূর্ধন্য ষ বসে। আমি উদাহরণটা একটু দেখিয়ে দিই, যেমন দেখো উষা দীর্ঘাউ, মানুষ রসা উ, ঔষধ ও, ভূষণ দীর্ঘাউ। নিয়ম অনুযায়ী কিন্তু আমার উদাহরণগুলো আছে। পরের নিয়মটাতে আসি, চ বর্গের সাথে তালব্য ষ হয়। যদি আমরা ধ্বনি পরিচ্ছেদে চলে যাই, সেখানে কিন্তু আমাদের বর্গীয় ধ্বনির মধ্যে চ বর্গীয় ধ্বনিও ছিল। চ বর্গীয় বর্ণগুলো কি কি? সেটা ছিল চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয়। এগুলোকে বলা হচ্ছে চ বর্গীয় ধ্বনি, অথবা বলা হয় তালব্য বর্ণ বা ধ্বনি। ঠিক আছে, এই চ বর্গীয় বর্ণের সাথে কখনোই মানে মূর্ধন্য ষ অথবা দন্তাস্ব বসবে না। কোন স বসবে? তালব্য ষ। তোমরা যদি ওই নিয়মের পাশ্চাত্যে চলে যাও, তখন কিন্তু দেখবা প্রত্যেকটা ভাষার শব্দের মধ্যে বর্ণগুলোর ভিতরে কিন্তু বর্গীয় হিসেবটা করা হয়েছে। সেখানে কিন্তু এখানে কিন্তু মূর্ধন্য ষ বসবে না, এখানে দন্তাস্ব বসবে না। কোন শটা বসবে? তালব্য ষ। আমি উদাহরণ হিসেবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আশ্চর্য, দেখো চ কিন্তু আছে, তার সাথে কোন স যুক্ত আছে? তালব্য ষ। আবার নিচ্ছিদ্র, সেখানে দেখো ছয়ের সাথে কোন শটা আছে? তালব্য ষ। আবার পশ্চাৎ, সেখানে দেখো ছয়ের সাথে কোন শটা আছে? তালব্য ষ। ঠিক আছে, এবারে নিয়মটা হচ্ছে ত বর্গীয়ের সাথে দন্তাস্ব যুক্ত অবস্থায় বসে।
তবর্গীয় বর্ণ কোনগুলো? ত, থ, দ, ধ, দন্তান্ন। এদের সাথে যুক্ত অবস্থায় মূর্ধন্য স বসবে না, তালব্য স বসবে না। কোন স বসবে? দন্ত স। দেখো আমি উদাহরণ দিয়ে সহজ করে বুঝিয়ে দিচ্ছি। কাস্তে, দেখো তয়ের সাথে কোন সটা বসছে? দন্ত স। স্থান, থয়ের সাথে কোন স বসছে? দন্ত স। উদ্বাস্তু, তয়ের সাথে দন্ত স। ইস্তফা, আবারও তয়ের সাথে কোন স বসছে? দন্ত স। ঠিক আছে। এবারে নিয়মটা হচ্ছে বিদেশি শব্দে মূর্ধন্য হয় না। বিদেশি শব্দে বলতে কিন্তু আমি কিন্তু নত্ব বিধানে বুঝিয়ে দিয়েছি, সেখানে বিভিন্ন ধরনের ভাষা থাকতে পারে। ঠিক আছে, আমি উদাহরণের মাধ্যমে আরো বুঝিয়ে দিচ্ছি। যেমন দেখো জিনিস, পোশাক, জিনিসে দেখো দন্ত স। পোশাক কোন স? তালব্য স। পোস্ট কোন স? দন্ত স। মাস্টার কোন স? দন্ত স। স্টেশন, দেখো এখানে দন্ত স, তারপর আসে তালব্য স। তারপর হচ্ছে আগস্ট, অনেক সময় আমরা ভুলে কিন্তু মূর্ধন্য স দিয়ে দিই, কিন্তু আসলে এটা দন্ত স হবে। সবসময় ওইটাই মাথায় রাখবা যে বিদেশি শব্দ কখনোই হচ্ছে অন্য মানে অন্তত মূর্ধন্য স আসবে না, সেখানে হচ্ছে তালিবাস স আসতে পারে অথবা দন্ত স আসতে পারে, যেটাই আসুক। তারপরে নিয়মটা হচ্ছে সংস্কৃত সাত প্রত্যয়যুক্ত পদে মূর্ধন্য স হয় না। সাত প্রত্যয় মানে হচ্ছে সাত কিন্তু একটা অব্যয় বলা হয়। ঠিক আছে, এই অব্যয়টা কখন চেঞ্জ করা যায় না, পরিবর্তন করা যায় না। তখন কেউ যদি প্রশ্ন করে যে ম্যাম এটা তো কিন্তু আমাদের সংস্কৃত সাত বলেছেন, সংস্কৃত সবকিছুতে আপনি জানেন, আমরাও জানি যে সবসময় মূর্ধন্য স হয়, কিন্তু শুধুমাত্র সাত প্রত্যয়ের ক্ষেত্রে এটা বিভক্তি রূপে এটা পরিবর্তিত হতে পারে না। সেই জন্য এই সাত প্রত্যয় থাকলে, এই অব্যয়টা থাকলে এটা কিন্তু চেঞ্জ আসবে না, পরিবর্তন হবে না, এটা কিন্তু ওই জায়গাতে সাথই থাকবে। যেমন অগ্নিস্বাদ, পুড়িয়ে ফেলাটা, একদম অগ্নি দিয়ে শেষ করে ফেলেছে, সেটা হচ্ছে সাত আছে। কিন্তু দেখো ভূমিস্বাদ, সেখানে সাত আছে। ধূলিস্বাদ, এটাও সাত আছে। মানে আমাদের কথাটা হচ্ছে যে কখনো সাত প্রত্যয় যুক্ত কোন শব্দে মূর্ধন্য স বসবে না অথবা তালিবাস স বসবে না। ঠিক আছে। লাস্ট যে তোমাদের বইতে আছে সেটা হচ্ছে স্বভাবতই, যেটা হচ্ছে নত্ব বিধান আমি পড়িয়েছি। স্বভাবতটি হচ্ছে নির্বাতনের সিদ্ধ হতে পারে, অথবা এটাকে পরিবর্তন করা যাবে না, অথবা ব্যতিক্রম বলা যাবে। এরকম কিছু শব্দ আছে যে শব্দগুলোকে সবসময় হচ্ছে মূর্ধন্য স বসে। এটা কিন্তু কোনো নিয়মের মধ্যে পড়ছে না, কিন্তু হয়ে যাচ্ছে। তোমার বইতে যে কয়েকটা শব্দ আছে এবং যে কয়েকটা নিয়ম আছে, এই নিয়মের ব্যতিরেকেই কোনো কিছু আসবে না, কোনো রকম প্রশ্ন আসে না। সব মনোযোগ দিয়ে দেখলে, বুঝলে সবকিছু তোমরা অনেক ভালো পারবে। বুঝতে পেরেছ? তাহলে আমি পুরোপুরি যেটা পড়িয়েছি তোমাদের আগে, যেটা নত্ব বিধান, এখন পড়িয়েছি সত্য বিধান, সবকিছু মিলিয়ে তুমি যদি একটু চিন্তা করে দেখো, মনোযোগ দিয়ে দেখো, অনেক ভালো পারবে, অনেক ভালোভাবে কিন্তু উপস্থাপন করতে পারবে। ভালো থেকো, সবাই ভালো থাকো, সবাই সবার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।